কৃতজ্ঞতা নিবেদন করছেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসোর্ট প্রাইভেট লিমিটেড। নমস্কার, আপনারা দেখছেন খবর কলকাতা। আমি অঙ্কিতা। বিস্তারিত খবরে যাবো, কিন্তু তার আগে দেখে নেবো এই মুহূর্তের হেডলাইন। রাজ্য বাজেট মানুষের স্বার্থে, এই বাজেট বাংলাকে উন্নয়নের পথ দেখাবে, এমনটাই প্রতিক্রিয়া রাজ্য সরকারের। বাজেটে কর্মসংস্থান ও শিল্পক্ষেত্রে উন্নয়নের ঘোষণা সম্পূর্ণ ভিত্তিহীন। সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে তোপ দাগলেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাস গুপ্ত। 5 দফা ভোটের দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেলেন রাজ্য বিজেপি। দাবি না মানা হলে রাজ্যপালের কাছে যাওয়ার হুমকি সভাপতি রাহুল সিনহার। আজকে বিস্তারিত খবরে সোমবার বিধানসভায় পেশ হলো রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট। মূলত অর্থমন্ত্রীর হাত দিয়েই পেশ হলো মুখ্যমন্ত্রীর নতুন বাংলা গড়ার দলিল। এই বাজেট মানুষের পাশে দাঁড়ালো এবং রাজ্যকে এগিয়ে যাওয়ার দিশা দেখালো। এই বাজেটের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য সব মহলের। রাজ্য সরকার যে মানুষের পাশেই আছে সেটা আবারও প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্রের পূর্ণাঙ্গ বাজেট মানুষের পাশে থাকার কথাই বলেছে। বেকার সমস্যায় জর্জরিত পশ্চিমবঙ্গ এবার কর্মসংস্থান পাবে প্রায় 13 লক্ষেরও বেশি। সেই সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকাররাও পাবে 15,000 টাকা উৎসাহ ভাতা। এবারের বাজেটে সংখ্যালঘু শিক্ষার ক্ষেত্রেও উল্লেখযোগ্যভাবে টাকার বরাদ্দ বেড়েছে। শিল্পক্ষেত্রেও যে রাজ্য দ্রুত এগোচ্ছে, বিরাট অঙ্কের বিনিয়োগই তার প্রমাণ। মুখ্যমন্ত্রী যেহেতু স্বাস্থ্যমন্ত্রীও, তাই স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে নারী কল্যাণ সমস্ত ক্ষেত্রেই বরাদ্দ বেড়েছে অনেক। বিরোধী দলনেত্রী থেকে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের মানুষের প্রতি সমান সহানুভূতিশীল, তাই বরাদ্দ বেড়েছে গ্রাম উন্নয়ন দপ্তরেও। পিছিয়ে নেই পিছিয়ে পড়া অনগ্রসর ছেলেমেয়েরাও, তাদের কল্যাণেও বরাদ্দ হয়েছে আশানুরূপভাবে। পরিবহন থেকে শুরু করে রাজ্যের সর্বত্র উন্নয়নের ছাপ ফেলেছে এই বাজেট, যাতে খুশি বণিক মহলও। এক কথায় এবারের পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থান, বেকার, সংখ্যালঘু শিক্ষা সহ শিল্পক্ষেত্রকে বিশেষ প্রাধান্য দিয়ে মুখ্যমন্ত্রীর নতুন বাংলা গড়ার দিকে আরও এক ধাপ এগোলেন, সেটা বলাই বাহুল্য। রাজ্যের বাজেটের সমালোচনা করে ফের রাজ্য সরকারকে তোপ দাগলেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। মঙ্গলবার আলিপুরদুয়ারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্পক্ষেত্রে উন্নয়নের ঘোষণা সম্পূর্ণ ভিত্তিহীন। শিল্পের ক্ষেত্রে এই যে উৎপাদন বৃদ্ধির হার প্রায় 6.2%, যেটা গত বছরের ক্ষেত্রে 2.9%, এই বৃদ্ধিটা 2.9 থেকে 6.2-তে কি করে অনুমিত হলো? তার কারণ এই রাজ্য সরকারের পেশ করা আর্থিক সমীক্ষার 6ষ্ঠ অধ্যায়ের তথ্য থেকে আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যে সংগঠিত শিল্পে মোট নতুন শিল্প সংস্থার স্থাপন এবং সেখানে বিনিয়োগের পরিমাণ খুব কমে গেছে। 2010 সালে এটা বামফ্রন্ট সরকারের শেষ বছর ছিল। নতুন শিল্প স্থাপিত হয়েছিল 322টি এবং বিনিয়োগ হয়েছিল 15,052 কোটি টাকা নতুনই পেশ করা করতে। তা 2011 সালে কমে যায়, নতুন সংস্থা কমে গিয়ে হয় 28 এবং বিনিয়োগও কমে গিয়ে হয় 2,465 কোটি টাকা। এবং বর্তমান বছর যেখানে আমরা আলোচনা করছি, সেখানে এই নতুন বাস্তবায়িত প্রকল্পের সংখ্যা কমে গিয়ে হয়েছে 12 এবং বাস্তবায়িত বিনিয়োগ নেমে এসছে 312 কোটি টাকা। এবং নতুন প্রকল্প তার উৎপাদন, তার সঙ্গে চালু প্রকল্পের উৎপাদন, এটা মিলিয়ে উৎপাদনের মোট সূচক, শিল্প উৎপাদনের মোট সূচক, এটা এই আর্থিক সমীক্ষারই অধ্যায় লিপিবদ্ধ আছে। সেখানে দেখানো হচ্ছে যে এই রাজ্যের সংগঠিত শিল্পের উৎপাদনের সূচক গত বছরে 2.9% থেকে এই বছরে লক্ষণীয়ভাবে কমে 1% নেমে আসে। বৃদ্ধি প্রায় 2.9 থেকে 1%
এবং এই আর্থিক সমীক্ষারে 7 নম্বর অনুচ্ছেদ আমরা লক্ষ্য করছি যে অসংগঠিত শিল্পযোগ সেরকম কোনো উন্নতি লক্ষণীয়ভাবে চোখে পড়ছে না। তার আর্থিক সমীক্ষাতে উৎপাদনের সূচক 1% নেমে আসবে বলেছে। বিবৃতিতে বলা হয়েছে যে বর্তমান অর্থবর্ষে এই রাজ্যে 10 লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং আগামী বছর 13 লক্ষেরও বেশি। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে দ্বন্দ্ব চলছে। তারই মধ্যে বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা 5 দফায় ভোট গ্রহণের দাবি নিয়ে সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। তারা জানিয়েছেন যে তাদের এই আবেদন না মানা হলে তারা রাজ্যপালের কাছে যাবেন, এমনকি হাইকোর্টে যাওয়ারও হুমকি দিয়েছেন তিনি। আমরা স্টেট ইলেকশন কমিশনার মীরা পান্ডের সাথে দেখা করলাম এবং অবশ্যই আমরা স্টেট ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি যে নানা রকম হুমকি এবং নানা রকম চাপের মধ্যে থেকেও যে স্টেট ইলেকশন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে অবাধ করবার জন্য যে চেষ্টা চালাচ্ছে তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি। আমরা স্টেট ইলেকশন কমিশনকে এটাও বলেছি যে ভারতের নির্বাচন কমিশনকে যে ভাষায় সিপিএম এর লোকেরা 34 বছর গালি দিয়েছে সেই একই ভাষার প্রতিধ্বনি আমরা রাজ্য নির্বাচন কমিশনের ক্ষেত্রে তৃণমূল নেতাদের মুখ দিয়ে আমরা শুনছি। আমরা পরিষ্কারভাবে ইলেকশন কমিশনকে জানিয়েছি যে 3 ফেজে ইলেকশন হওয়া উচিত, যদিও আমরা মনে করি 5 দফায় ইলেকশন হওয়া উচিত। ভারতের নির্বাচন কমিশন যদি বিধানসভা ইলেকশন 6 দফায় করেন তাহলে তো পঞ্চায়েত আরো ছোট ইলেকশন 10 দফায় হওয়া উচিত। সেখানে আমরা 5 দফার দাবি জানিয়েছি, কিন্তু 3 দফার নিচে ইলেকশন হওয়া উচিত নয়। আমরা এটাও সন্দেহ প্রকাশ করেছি যে সরকার আদৌ ইলেকশন করতে দিতে চায় কিনা, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। কারণ এই ইলেকশন কমিশন এবং সরকারের লড়াই চলতে চলতে মে মাস পার হয়ে গেলেই জুন জুলাই মাসে বর্ষা সিজন চলে আসবে, অতএব তখন ইলেকশন করা যাবে না। এই অজুহাতে সরকার পঞ্চায়েতগুলির ওপর সরকারি ক্ষমতা করায়ত্ত করতে চান, অর্থাৎ তখন বিডিও এসডিও ডিএমদের দিয়ে পঞ্চায়েতগুলি পরিচালনা করবার ব্যবস্থার দিকে সরকার নিয়ে যাচ্ছে বলে আমাদের মনে হয়। সেই আশঙ্কা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা এর সাথে সাথে বলেছি এসটি এসসি তাদের সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি করবার চেষ্টা সরকার চালাচ্ছে, সেই অচলাবস্থা দূর করার জন্য কমিশনকে আমরা অগ্রণী ভূমিকা নেওয়ার কথা বলেছি। সমস্ত কথাবার্তা হওয়ার পরে কমিশনের পক্ষ থেকে বলেছেন যে তারা আমাদের যে ডেপুটেশন আছে সেই মেমোরেন্ডাম যতদূর সম্ভব তাদের আইন অনুযায়ী অধিকার অনুযায়ী তারা করবেন। আমরা ইতিমধ্যে এই যে দিন নিয়ে লড়াই, ইলেকশনের দিন নিয়ে লড়াই, এর ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের একটি জাজমেন্টের বিষয়ও আমরা ইলেকশন কমিশনের কাছে উল্লেখ করেছি যে আদালতের আদেশ আছে এবং আদালতের আদেশে সেখানে রাজ্য নির্বাচন কমিশনকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট দিন ঠিক করার বা বাকি সমস্ত কিছু করবার ব্যবস্থা তারা বলেছে। তারা সমস্ত কিছু শোনবার পর তারা জানিয়েছে যেগুলো পঞ্চায়েত আইনের মধ্যে রাজ্য ইলেকশন কমিশনের অধিকারের মধ্যে করা সম্ভব সেগুলো তারা করবে। বাকিটা রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের সাথে কথাবার্তা বলবার জন্য তারা আমাদের সাজেস্ট করেছে। তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা চিন্তাভাবনা করব এবং আমরা স্থির করেছি যে বাকি যে বিষয় আছে প্যারামিলিটারি ফোর্স দিয়ে সমস্ত বুথে ইলেকশন হোক, এটা আমাদের দাবি, এবং সমস্ত বুথে যাতে কেন্দ্রীয় আধা সামরিক বল মোতায়েন থাকে এই দাবি নিয়ে আমরা রাজ্যপালের কাছে যাব এবং বাকি যে সমস্ত জিনিস রাজ্য সরকারের অধিকারভুক্ত, যেহেতু রাজ্যপাল এই রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ অধিকারী, সেই কারণে আমরা ঠিক করেছি আমরা 2-1 দিনের মধ্যেই রাজ্যপালের কাছে দ্বারস্থ হব এবং বাকি বিষয়গুলো নিয়ে আমরা রাজ্যপালের কাছে আবেদন করব এবং তার হস্তক্ষেপ প্রার্থনা করব।
রাজ্য সরকার যদি একতরফাভাবে কোনো কিছু করে, যদি দরকার হয় আমরা আদালত পর্যন্ত যাব। আমরা এ লড়াই রাস্তাতেও লড়বো, জনগণের সামনেও লড়বো এবং আদালতে গিয়েও লড়াই করব। যেমন করে বহু ভাতা রাজ্য সরকারের আমরা আটকে রেখেছি, আমরা করতে দেইনি, আজকেও ইমাম ভাতা ঝুলে আছে, তো তেমনিভাবে আমরা এই বিষয়টাও আমরা হাইকোর্টে নিয়ে যাব এবং আদালতের বিচার চাইব। কোনোভাবেই একতরফাভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করবার চেষ্টা রাজ্য সরকার করলে আইনের আশ্রয় আমরা নিতে বাধ্য হব। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঘা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিট স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-7217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঘা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিট স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-7217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। ফিরে এলাম বিরতির পর। রাজ্যকে শান্ত করতে সোমবার অর্থমন্ত্রী অমিত মিত্র পূর্ণাঙ্গ বাজেট পেশ করার পর থেকেই যথারীতি বিরোধিতায় নেমে পড়েন বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস। বিরোধীদের দাবি, বাজেটে যে জনসাধারণকে কর্মসংস্থানের দিশার কথা বলা হয়েছে তা আসলে দিশাহীন ও অর্থহীন বলেও অভিযোগ করেন তারা। কিন্তু বিরোধীদের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন যে বামেদের ফেলে যাওয়ার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন তার অবদান অনস্বীকার্য। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন পিডিএফ এর সভাপতি সৈফুদ্দিন চৌধুরী। তিনি নির্বাচন শান্তিপূর্ণ হওয়ারও আর্জি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। পাশাপাশি তিনি 3 দফার ভোট গ্রহণেরও আবেদন করেন। কোনোভাবে তাদের ক্ষমতা জারি করতে না পারে, কোনো দলকে চূড়ান্তভাবে ভয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো খারাপ কাজ করতে না পারে, সামনের দিকে তার জন্য আমরা দাবি করেছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এই কেন্দ্রীয় বাহিনী রাজ্য বাহিনীর সঙ্গে কাজ করবে। আমরা তো সামনে বলছি কেন প্রার্থীপদ জমা দেওয়ার যে প্রক্রিয়া এই সময়ে তারা থাকবে। আবার বদলি হলেন রঞ্জিত কুমার পটনামরা। গার্ডেন কাণ্ডের পর দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিতে পারায় তাকে কমিশনার পদ থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। রঞ্জিত কুমার পটনামরাকে দেওয়া হয় ডিরেক্টর অফ সিকিউরিটি পদে। তবে এই দায়িত্ব তিনি নেননি এবং দীর্ঘদিনের ছুটিতে দিল্লি যান। এবার তাকে আবারও বদলি দেওয়া হলো এডিজি আর্ম পদে। শুধু রঞ্জিত কুমার পটনামরাই বদলি হলো না, সেই সঙ্গে বদলি হলো 13 জন আইপিএস অফিসারেরও। 2 জন পুলিশ সুপারও রদবদল হয়েছে। নিরিখি আরও একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন।
কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঘা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিট স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঘা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিট স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 03322178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। ফিরে এলাম বিরতির পর। গত বিধানসভা নির্বাচনে তারা সাইকেল চিহ্নকে প্রতীক হিসাবে পেয়েছিলেন এবং 2013 পঞ্চায়েত নির্বাচনে তারা ওই একই চিহ্নকে প্রতীক হিসাবে পেতে চাইছেন। নির্বাচন কমিশনের মীরা পান্ডের সঙ্গে দেখা করে এমনটাই জানালেন নির্দল প্রার্থী নজরুল ইসলাম। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সমাজবাদী পার্টি তৃণমূলে সারা রাজ্যে বিভিন্ন জেলায় কন্টেস্ট করে এবং আমরা একটু ধন্দে ছিলাম কাগজপত্র আমাদের চেয়েছিল নির্বাচন কমিশন। বিগত নির্বাচনগুলোতে আমরা সাইকেল পেয়ে হয়েছি, তো সেই মতো আমরা সমস্ত পত্র নির্বাচন কমিশনকে সরবরাহ করি। তার ভিত্তিতে আজকে আমরা অর্ডারটা পেয়ে গেলাম সারা রাজ্যে। দেবশ্রীরায় ফাউন্ডেশনের নিবেদনে তথ্যচিত্র প্রিয় সাথী প্রকাশিত হলো প্রেস ক্লাবে। এই তথ্যচিত্রটি মূলত সমাজের নিরীহ পশুদের উপর যে অমানবিক অত্যাচার করা হয় সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। এই তথ্যচিত্রটি আমাদের সমাজের উপর যে একটা ভালো প্রভাব ফেলবে এবং এদের উপর অত্যাচার বন্ধ হবে এ ব্যাপারে আশাবাদী প্রিয় সাথী তথ্য। এর উপর একটা অত্যাচার করার মানসিকতা থাকে বহু। একটা সমাজে একটা কিছু মানুষের কুকুর দেখে তাকে মারছে, গরম জল থেকে পুড়িয়ে দিচ্ছে, এই জিনিস বন্ধ হওয়া দরকার। নিজের বাড়ির কোনো কুকুরকে সেটাকে খাবার দিয়ে ভালোভাবে রাখছে, রাস্তার কুকুরকে রাখছে না, এই জিনিসটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। সময় এসেছে দেবশ্রী তার যে পথিকৃৎ হিসেবে যে কাজ করেছে আমি তাকে স্বাগত জানাচ্ছি। ডকুমেন্টারি সবাইকে বলবো দেখতে দেবশ্রী এবং সমাজের অসহায় নিষ্পাদিত যে কুকুর রয়েছে তাদের বলবার কেউ নেই, তাদের দেবশ্রীকে বলছে। বেকার প্রোডাকশনের নিবেদনে ও অলোক কুমার রায়ের প্রযোজনায় তথ্যচিত্র অন্নযাত্রী অন্নপূর্ণা প্রকাশিত হলো প্রেস ক্লাবে। এই তথ্যচিত্রটির মূল বিষয় দুর্গাপূজার পূর্বে যে বাসন্তী পূজার প্রচলন ছিল সেই পূজাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। তথ্যচিত্রটি পরিচালনা ও চিত্রায়ন করেছেন ভাস্কর মুখার্জি। ইতিহাসের আধারে নির্মিত তথ্যচিত্রটি সকলেরই ভালো লাগবে বলে আশাবাদী তারা। প্রাচীন এবং শরৎকালীন বাসন্তীকালীন যে আমাদের বাংলা ভারতবর্ষের যে প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস, সেই ইতিহাসে দেখা যায় যে আমাদের অরিজিনাল দুর্গাপুজো হচ্ছে বাসন্তী পুজো, কিন্তু রামচন্দ্র সেটাকে পুজোটা করেছিলেন সেটা হচ্ছে শরৎকালীন অকালবোধন। অকালবোধন হয়তো কালের বিবর্তনের যে হয়তো প্রচার পেয়েছে কলকাতা, বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোটা, কিন্তু বাসন্তী পুজো যেটা মহারাজা সম্রাট করেছিলেন সেই পুজোটা কিছু নির্দিষ্ট জায়গা, কিছু মনেদি বাড়ি এইসব জায়গায় হয়।
তো যে কোনো কারণেই হোক তার প্রচার হয় না। তা আমরা আমার বাড়ির যে অন্নপূর্ণা পুজো অর্থাৎ বাসন্তী পুজো, সেটা একটা প্রকৃতির পুরনো এবং নিষ্ঠাভাবে অত্যন্ত জাগ্রতভাবে করা হয়, চেষ্টা করা হয়। বিশিষ্ট পণ্ডিত আধ্যাত্মিক জগতের মানুষরা থাকে। আমরা সেই পুজো থেকে গতবারে যে পুজো ছিল সেই পুজো থেকে একটি ডকুমেন্টারি ফিল্ম অলোক রায় রোশনের তরফ থেকে এটা করেছে এবং তাকে ধন্যবাদ জানাবো। তিনি যে কীভাবে এটাকে করেছেন তার সহকর্মীদের নিয়ে। খবর কলকাতা এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার। খবর কলকাতা নিবেদন করলেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড।